50 বছর ধরে মানুষের ভরসা। টেট দুর্নীতিতে মামলাকারীদের সিবিআই এর তলব। আজই নিজাম প্যালেসে হাজিরা মামলাকারীদের। হাইকোর্টের নির্দেশে টেট দুর্নীতির তদন্তে সিবিআই বাগদার চন্দন মণ্ডলের বিরুদ্ধে এফআইআর করেছে সিবিআই। অর্ণব রয়েছে, বিস্তারিত জানবো অর্ণব। দেখো, টেট দুর্নীতি তদন্ত সিবিআই ইতিমধ্যেই শুরু করেছে। 9 তারিখ জুন মাসে তারা ইতিমধ্যে এফআইআর রুজু করেছে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো, এবং সেই তদন্তের একটা বড়সড় অগ্রগতি আজ হতে চলেছে। কারণ মামলাকারী সৌমেন নন্দীকে তারা জিজ্ঞাসাবাদের জন্য ডেকে যেমন পাঠিয়েছে, ইতিমধ্যে আমাদের অন্য প্রতিনিধি সেখানে রয়েছে অনিরুদ্ধ, ইতিমধ্যে প্রবেশও করেছে নিজাম প্যালেসে। এবং এই মামলাকারীদের কাছ থেকে কোন তথ্য, কোন নথির জন্য কলকাতা হাইকোর্ট সরাসরি বাগদা রঞ্জনের বিরুদ্ধে সিবিআই কে এফআইআর করার নির্দেশ দিল, সেই নথিগুলি পরখ করতে চায়, তথ্যগুলি জানতে চায় এবং সেগুলি লিপিবদ্ধ করতে চায় সিবিআই। তাই মামলাকারীকে তলব করা হয়েছে। শুধু তাই নয়, যেটা আরো গুরুত্বপূর্ণ, সিবিআই প্রাক্তন অধিকর্তা উপেন বিশ্বাস তিনি তার ফেসবুক পোস্টে যে অভিযোগ করেন বাগদা রঞ্জন সম্পর্কে, সেই সম্পর্কে মামলাকারীদের যুক্তি প্রায় 650-র বেশি সাদা খাতা বা কোথাও নানা রকম জালিয়াতি করে টাকার বিনিময়ে প্রাথমিকে চাকরি দেওয়া হয়েছে। এবং এই যে তথ্য, সেই তথ্যের আসল সূত্র কি, সেগুলি নিয়েই সম্ভবত মামলাকারীর সঙ্গে কথা বলতে চায় সিবিআই এবং তাকে ডেকে পাঠানো। তবে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় ইলমাস, তোমায় বলবো যে এই এফআইআর কিন্তু শুধুমাত্র বাগদা রঞ্জন বা উত্তর 24 পরগনার বাগদার মামা ভাগিনা গ্রামের চন্দন মণ্ডলের নামই শুধু নেই, সেখানে কিন্তু আননোন অফিসিয়াল প্রাইমারি বোর্ড এই বিষয়টিও, এই কলমটিও কিন্তু উল্লেখিত রয়েছে। কাজে এই তদন্ত যদি 15 তারিখে স্ট্যাটাস রিপোর্ট পজিটিভ দিকে যায়, সিবিআই তদন্তে কিছু খুঁজে পায়, সেক্ষেত্রে কিন্তু তদন্তের আওতায় প্রাথমিক শিক্ষা পর্ষদও ঢুকে পড়বে, এমনটাই মনে করছেন আইনজীবীদের অনেকেই। কাজে আজকে বয়ানে কি উঠে আসে, নতুন কোনো তথ্য সিবিআই পায় কিনা, সেদিকেই তাকিয়ে রয়েছে অসংখ্য বঞ্চিত চাকরি প্রার্থী যারা ইতিমধ্যেই মামলা করেছেন কলকাতা হাইকোর্ট। ধন্যবাদ। আজও থমথমে হাওড়া। অশান্তির ঘটনার পর এখনো পর্যন্ত গ্রেফতার 53 জন। পাঁচলা থেকেই গ্রেফতার 22 জন, সাঁকরাইলে গ্রেফতার 18 জন, ডোমজুর থেকে 5 জন, উলুবেড়িয়ায় ধৃত 3। দেবাশিস রয়েছে, বিস্তারিত জানবো। অবশ্যই দেখো, গত দুদিনের যে অবরোধ এবং পরবর্তীকালে অবরোধ থেকে ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্ট এবং শহরের বা গ্রামের এলাকার যে আইন শৃঙ্খলা ভঙ্গের জন্য ইতিমধ্যে হাওড়া সিটি পুলিশ এবং গ্রামীণ পুলিশের তরফে 53 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু এই আইন অমান্য থেকে শুরু করে সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশি কাজে বাধা দেওয়া, পুলিশকে মারধর, সব ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে এখনো পর্যন্ত আরো বেশ কয়েকজনকে ধরপাকড় শুরু হয়েছে শহরের বিভিন্ন এলাকা থেকে। এখনো সকাল থেকে কিন্তু সেভাবে কোনো অশান্তির খবর না থাকলেও এলাকায় কিন্তু পুলিশি টহল যেরকম রয়েছে, পাঁচলা এবং মনসাতলা এলাকায় কিন্তু বেশ কিছু জায়গায় নতুন করে জমায়েতে খবরও কিন্তু পুলিশ পেয়েছে, ফলে সেখানে বারবার পুলিশ সেখানে টহলদারি দিচ্ছে। তবে জমায়েত হাঁটাতে কিন্তু এখনো সেভাবে উদ্যোগী হয়নি পুলিশ। তবে যে কোনো মুহূর্তে পুলিশই কিন্তু আবার একটা বড়সড় অভিযান বা গ্রাম এলাকায় অভিযান চালাতে পারে। তার কারণ যারা এই উস্কানি দিয়েছিল মানুষজনকে অবরোধ করতে বা ভাঙচুর চালাতে, তাদের বেশ কিছু নাম তারা কিন্তু ইতিমধ্যে পেয়েছে, ফলে তাদেরকে গ্রেফতার করার কাজ শুরু করছে হাওড়া সিটি পুলিশ এবং গ্রামীণ পুলিশ। নতুন পুলিশ কমিশনার যেরকম উদ্যোগী হয়েছে, ঠিক একই রকম ভাবে গ্রামীণ এলাকার যে হাওড়া গ্রামীণ এলাকার যে পুলিশ সুপার তাঁতি বাঙ্গালিয়া, তিনিও কিন্তু মনোজ বর্মাকে নিয়ে তিনি কিন্তু আজ টহলদারি শুরু করেছেন এবং বেশ কয়েকজনকে ইতিমধ্যেই ডিটেইন করা হয়েছে। ধন্যবাদ। এদিকে অশান্তি রুখতে হাওড়ার বিভিন্ন এলাকায় 144 ধারা জারি। 15 জুন পর্যন্ত জারি থাকবে 144 ধারা। এছাড়াও সোমবার পর্যন্ত বন্ধ ইন্টারনেট পরিষেবা। হাওড়ায় প্রশাসনের তরফ থেকে 144 ধারা জারি করা হয়েছে। 15 জুন পর্যন্ত এই 144 ধারা জারি থাকবে। ইন্টারনেট পরিষেবা সোমবার পর্যন্ত বন্ধ থাকবে। অমিত রয়েছে আমার সঙ্গে, বিস্তারিত জানবো। অমিত, দেখো এই মুহূর্তে আমি রয়েছি সাঁকরাইল থানার সামনে, যেখানে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন হাওড়া পুলিশ কমিশনারেট
প্রবীণ ত্রিপাঠী এবং সকাল থেকে বিভিন্ন এলাকা তিনি পরিদর্শন করছেন। বিভিন্ন এলাকার যারা পুলিশ আধিকারিক বা বাহিনী মোতায়েন রয়েছে তাদের সঙ্গে তিনি গিয়ে কথা বলছেন, এলাকার পরিস্থিতি কি, এবং তাদের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাইছেন যে সাধারণ মানুষের সঙ্গে পুলিশ যারা কথা বলছেন সাধারণ মানুষকে বলা শান্তিতে থাকতে, এলাকায় শান্তি বজায় রাখার কথা তিনি বলতে চাইছেন, এবং একই সঙ্গে কোনো রকম গুজবে যাতে সাধারণ মানুষ কান না দেয় সেই বিষয়টিও কিন্তু সাধারণ মানুষের কাছে আবেদন করা হচ্ছে পুলিশের তরফে। এবং তিনি সকাল থেকে আমরা দেখলাম সলপ মোড়ে তিনি সকাল 8টা নাগাদ পৌঁছে গিয়েছিলেন। সেখানে যে সকল বাহিনী মোতায়েন ছিল বা বাহিনী ছিলেন তাদের সঙ্গে তিনি কথা বলেছেন, বাহিনীর সদস্যদের সঙ্গে। তারপর সেখান থেকে তিনি চলে গেলেন বাঁকড়া আউটপোস্টে, সেখানে বেশ কিছুক্ষণ ছিলেন। সেখানে যারা পুলিশ কর্তা বা পুলিশ আধিকারিকরা ছিলেন তাদের সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে একান্তে কথা বলেছেন কি করা যেতে পারে, কারণ গতকাল সন্ধ্যেবেলায় তিনি দায়িত্ব নিয়েছেন সিপি হাওড়া হিসেবে, এবং তারপরে কালকে মধ্যরাত পর্যন্ত প্রায় 1টা পর্যন্ত হাওড়ার বিভিন্ন এলাকাতে, হাওড়া কমিশনারেটের বিভিন্ন এলাকাতে যেখানে যেখানে অশান্তির খবর পাওয়া গিয়েছিল সে সকল এলাকায় তিনি পরিদর্শন করেন, কথা বলেন, এবং এলাকায় শান্তি যাতে বজায় থাকে সেই বিষয়টি তিনি খতিয়ে দেখার চেষ্টা করছেন, এলাকা পরিদর্শন করছেন। এই মুহূর্তে তিনি রয়েছেন সাকরাইল থানা এলাকাতে, এবং তিনি সাকরাইল থানাতে তিনি এসেছেন, এবং সাকরাইল থানায় আসার আগে সাকরাইল রানীহাটি থেকে তিনি বেরিয়ে যে পথ ধরে তিনি সাকরাইল থানা পর্যন্ত এলেন সেই পথ ধরে বিভিন্ন গ্রাম বা বিভিন্ন পাড়া বা বিভিন্ন বাড়ি ঘর বাড়ি ছিলেন সেইগুলো তিনি যেমন দেখছিলেন। একই সঙ্গে এলাকায় যে বাজার সাকরাইল থানা এলাকার যে বাজার ছিল সাকরাইল থানা আসার পথে সেই বাজার কিন্তু বন্ধ রয়েছে, আজকে এলাকা কিন্তু থমথমে রয়েছে। কিন্তু পুলিশের তরফে বারবার এটাই বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে আর কোনো অশান্তি যাতে না হয়, এলাকায় যে শান্ত থাকে এই বিষয়টা এবং তুলে ধরা হচ্ছে। একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো সর্বশেষ আপডেট যেটা পাচ্ছি আমি, প্রবীণ ত্রিপাঠী যেটা জানিয়েছেন এখনো পর্যন্ত হাওড়া পুলিশ কমিশনারেটের আন্ডারে এই অশান্তির ঘটনায় বেশ কয়েকটি এফআইআর হয়েছে এবং 50 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। অমিত, ধন্যবাদ। গতকালই প্রবীণ ত্রিপাঠী তিনি হাওড়া কমিশনারেটের চার্জ নেন, কমিশনারের দায়িত্ব পদ সামলান। গতকাল একাধিকবার তিনি এলাকা পরিদর্শন করেন, আজ সকালেও থমথমে পরিস্থিতি, এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন করে কি বলছেন দেখুন। এই মুহূর্তে কি পরিস্থিতি একদম সামান্য আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। এই মুহূর্তে কি পরিস্থিতি একদম সামান্য আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। সকাল থেকে বিরোধী দলনেতার বাড়ির সামনে ছিল পুলিশি তৎপরতা। শান্তিকুঞ্জে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়। আজই হাওড়ার উলুবেড়িয়ায় যাওয়ার কথা শুভেন্দু অধিকারীর, তবে হাওড়ায় 144 ধারা জারি থাকায় তাকে সেখানে যেতে নিষেধ করে চিঠি পাঠিয়েছে কাঁথি পুলিশ। শুভেন্দু বাড়ি থেকে বেরিয়ে ময়নার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, সেখান থেকে উলুবেড়িয়ায় যাওয়ার একটি কথা ছিল। উজ্জ্বল রয়েছে আমার সঙ্গে, উজ্জ্বলের কাছ থেকে বিস্তারিত জানবো। উজ্জ্বল, তাহলে কি ময়না হয়ে উলুবেড়িয়া এখনো বদ্ধপরিকর শুভেন্দু অধিকারী? অ্যারেস্ট হলেও যাবেন? তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি কোন রকম ভাবে আইন ভাঙতে চান না। তিনি জানিয়েছেন যে তার যে গন্তব্য কলকাতা এবং তার আগে হাওড়া দিয়ে তিনি যাবেন, তার যে পার্টি অফিস সেখানে একজন যেতে কোনো রকম ভাবে অসুবিধা নেই। তাই একজন তিনি একাই যেতে চান, সে একা যেতে যাতে কোনো রকম ভাবে তাকে বাধা না দেওয়া হয় এবং তিনি সেখানে যেতে চান। যদি তাকে বাধা দেওয়া হয় তাহলে আগামী কাল তিনি হাইকোর্টে যাবেন এবং তিনি বিচার চাইবেন যে তার সব জায়গায় যাওয়ার অধিকার হচ্ছে, কিন্তু সেখানে তিনি তাকে যেতে দেওয়া কেন হচ্ছে, তাকে কেন বাধা দেওয়া হচ্ছে। বেশ, ধন্যবাদ। শুভেন্দু অধিকারী বাড়ি থেকে বেরোনোর সময়, অর্থাৎ তিনি ময়নার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় কি বললেন শোনাবো, এবং তারপর শোনাবো সেই পরিপ্রেক্ষিতে শান্তনু সেন কি বললেন সেইটা দেখুন। এটা যদি বৃহস্পতিবার করতো, রাজ্যের বিজেপি সভাপতিকে, বিজেপি নেতাদের, বিরোধী দলনেতাকে আটকানোর জন্য যা করছেন সেটা যদি সাধারণ মানুষের নিরাপত্তার জন্য করতেন, তাহলে দুজন মাকে ধুলাগড় টোল প্লাজায় মানে ওই অবস্থায় তাদের প্রসব যন্ত্রণা থেকে মুক্তি পেতে হতো না। প্রায় 20 জন রেফার রোগী মারা গেছে। এতগুলো মৃত্যুর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। তিনি কেন হাত জোড় করবেন? তিনি 213টা সিট নিয়ে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী হয়েছেন। রাজ্যের মানুষকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তার। আমি মারপিটের মধ্যে যাই না। আমি আমার বিরোধী দলনেতা, আমার রাইট আছে। আমাকে উচ্চ আদালতও বলেছে ফ্রি মুভমেন্টে আমাকে করতে হবে। 144 ভাঙলে নিশ্চয়ই অ্যারেস্ট করবে। আমি যদি 4-এর বেশি লোক নিয়ে যাই, মিছিল করি, জমায়েত করি, নিশ্চয়ই আইন ভঙ্গ করব। সেটা তো আমি করবো না। আমি একা যাবো, আমার পুলিশ পার্সোনাল যারা সিআরপিএফ এর লোক আছে তারা আমার সঙ্গে থাকবে 2-4 জন। যদি ওরা কোলাঘাটে
আটকায়, আমি ওদেরকে অনুরোধ করব যাওয়ার জন্য, যদি যেতে না দেয় আমাকে কলকাতা যাওয়ার জন্য অ্যালাউ করতে হবে। তারপরেও যদি গায়ের জোরে করে, আমার তো কিছু করার নেই, রাষ্ট্রশক্তি। আমি আগামীকাল কলকাতা হাইকোর্টে যাব, গিয়ে বলবো আমাকে একাকে ওই অফিস পরিদর্শনের অনুমতি মহামান্য উচ্চ আদালত দিক। সারা দেশের মানুষ না খেতে পেয়ে মরছে, সেই ইস্যুকে ঘোরানোর জন্য সবসময়তেই যখন কিছু করার থাকে না তখনই তারা সঙ্গে সঙ্গে কমিউনাল কার্ড ফেলে, এবং এটা নতুন কিছু নয়। আপনারা জানেন যে আইপিসি সিআরপিসি তে 153 এ একটা ধারা আছে, যে ধারার পরিষ্কার প্রভিশন রয়েছে, সেই প্রভিশন অনুযায়ী কাজ করে। ওই জায়গায় 144 জারি করা আছে, সেখানে জোর করে উস্কানি দেওয়ার জন্য যদি বিজেপির নেতারা যায়, প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছে। আমরা শান্ত বাংলাকে কোনোভাবে অশান্ত করতে দেবো না, যেটা বিজেপি চাইছে। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে লোকসভা ভোটে বিরোধী ঐক্যের শান। আসরে মমতা বন্দ্যোপাধ্যায় 14 জুন দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী। চিঠি লিখলেন বিরোধী নেতাদের, দিল্লিতে বৈঠকের ডাক। এই সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কথোপকথন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা হয় সোনিয়া গান্ধীর। শরদ পাওয়ারের সঙ্গেও কথা কংগ্রেস সভানেত্রীর। বিরোধী শিবিরের রাষ্ট্রপতি প্রার্থী নির্বাচন নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। 14 জুন দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার ডাকে বৈঠকে থাকবেন 22টি দলের শীর্ষ নেতারা। রাজীব রয়েছে। রাজীব, কোন দিকে এগোচ্ছে কথোপকথন? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিরোধী ঐক্য এইবার রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ঐক্যবদ্ধ হবে? দেখো, তেমনই ইঙ্গিত মিলছে, এরকম বলা যেতে পারে সেরকমই। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং শরদ পাওয়ার দুজন ফোন করেছেন কংগ্রেস সভানেত্রী। অর্থাৎ সারা দেশে কিন্তু বিজেপি বিরোধী যদি আমরা দেখি যে রাজনৈতিক দলগুলি রয়েছে, তাদের মধ্যে তাবর নেতারা রয়েছেন, কিন্তু সোনিয়া গান্ধী দুজনকে ফোন করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং শরদ পাওয়ার। এবং বিষয় রাষ্ট্রপতি নির্বাচন। আমরা জানি যে রাষ্ট্রপতি নির্বাচন 18ই জুলাই। সরকারের তরফে, শাসক দলের তরফে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা হয়নি। আর এরই মধ্যে বিরোধী শিবিরের তরফে সম্মিলিতভাবে বিরোধী জোটের কাউকে প্রার্থী করা নিয়ে আলোচনা শুরু হয়েছে, এবং তার উদ্যোগ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি 22টি রাজনৈতিক দল এবং বিরোধী শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়েছেন, এবং আলোচনার জন্য তিনি কনস্টিটিউশন ক্লাবে 15ই জুন বিকেল 3টের সময় সেখানে তারা মিলিত হবেন। আর এই আবহে কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছেন, এবং তিনি বলেছেন যে কংগ্রেসের তরফে কারো নাম নির্দিষ্ট করা হবে না, হচ্ছে না। অর্থাৎ বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিয়ে তিনি এগোতে চাইছেন। এবং আগে ভাগে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করার উদ্দেশ্য কিন্তু এটি যে তিনি চাইছেন যে জোট, এবং এই বিরোধী জোট, বিজেপি বিরোধী জোটে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ ডিএমকে, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলিকে নিয়েই তিনি সিদ্ধান্ত এগোতে চাইছেন। বারংবার যে অভিযোগ উঠে এসেছে বিরোধী শিবিরের তরফে যে কংগ্রেস দাদাগিরি করে থাকে, সেক্ষেত্রে এই ক্ষেত্রে যাতে এরকম কোনো অভিযোগ না ওঠে মনে করা হচ্ছে সোনিয়া গান্ধী সেইভাবেই সাবধানতা অবলম্বন করে এগোচ্ছেন। বেশ, ধন্যবাদ রাজীব। আগামীকাল বিধানসভায় পেশ হতে পারে আচার্য বিল। আচার্য পদে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে আইনকে সংশোধন করে বিল পেশের সিদ্ধান্ত। বিল পেশের সিদ্ধান্ত উচ্চশিক্ষা দফতরের। সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে, বিস্তারিত জানবো। দেখো, মূলত আগামীকাল বিধানসভায় এই আচার্য পদে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রী হবেন, সেই বিল পেশ হবে বিধানসভায়। যেটা উচ্চশিক্ষা দপ্তর সূত্রে খবর যে এর জন্য পৃথক পৃথক করে বিশ্ববিদ্যালয়ে বিল পেশ হবে না। প্রতিটি বিশ্ববিদ্যালয় আইনকে একসঙ্গে সংযুক্ত করে একটি মাত্র বিধানসভায় বিল পেশ হবে, এবং সেই বিল আইনে রূপান্তরিত হয়ে গেলেই প্রতিটি বিশ্ববিদ্যালয়ের আইনকে পৃথক পৃথকভাবে সংশোধন করে দেওয়া হবে। 2017 সালে ঠিক যে উপায় বিশ্ববিদ্যালয়গুলির আইন সংশোধনের জন্য বিল পেশ করা হয়েছিল একটি মাত্র বিলের মাধ্যমে, ঠিক একই উপায় আগামীকাল যে বিধানসভায় বিল পেশ হবে আচার্য পদে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রী, সেই বিলটির জন্য পৃথক পৃথকভাবে বিল পেশ হবে না, তার জন্য একটি মাত্র বিল পেশ হবে বিধানসভায়। রাজ্য আইন দপ্তরের সঙ্গে এই বিষয়ে কয়েকদিন ধরেই আলাপ আলোচনা শুরু করে উচ্চশিক্ষা দপ্তর, এবং তারপর আইন দপ্তরের সম্মতিতেই উচ্চশিক্ষা দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে যে আগামীকাল একটি মাত্র বিল পেশ হবে। এবং যেটা আরো জানা যাচ্ছে যে রাজ্যপাল পদের যে ক্ষমতা ছিল আচার্য পদে, সেই একই রকম ক্ষমতা থাকছে মুখ্যমন্ত্রী পদের। অর্থাৎ ক্ষমতার কোনো পরিবর্তন বা ক্ষমতার কোনো সংশোধন করা হচ্ছে না, এমনটাই উচ্চশিক্ষা দপ্তর সূত্রে খবর। ধন্যবাদ। লেভেল ক্রসিং এ থমকে শহরের গতি। একবার ট্রেন এলেই দীর্ঘক্ষণ অপেক্ষা। যানজটে জেরবার জলপাইগুড়ি। স্থায়ী সমাধানের দাবিতে সরব হয়েছেন এবার বাসিন্দারা।
একবার রেলগেট নামলেই দীর্ঘ অপেক্ষা, গেট উঠতে উঠতে তীব্র যানজট। এটাই জলপাইগুড়ি শহরের রোজকারের ভোগান্তির ছবি। এনজেপি, জলপাইগুড়ি টাউন এবং হলদিবাড়ি, এই 3 জায়গায় যাওয়ার যে রেল লাইন তা গিয়েছে জলপাইগুড়ি শহরের ওপর দিয়ে। এর জন্য 4টি লেভেল ক্রসিং। এমন সব রাস্তায় লেভেল ক্রসিংগুলি রয়েছে যে রাস্তা দিয়ে প্রতিদিন অন্তত 30,000 বাসিন্দা যাতায়াত করেন। সকলেই ভোগান্তির শিকার। লেভেল ক্রসিংয়ে আটকে যায় শহরের গতি। হ্যাঁ, লেভেল ক্রসিংয়ে আটকে গেলে পরে সময় নষ্ট, তারপরে যানজটও হয় প্রচণ্ডভাবে এই সময়টাতে। আমরা তো চাই অবশ্যই এই জায়গাটা একটা অল্টারনেটিভ কোনো ব্যবস্থা হোক, ওয়ালপুল টোয়ালপুল কিছু একটা, এত প্রোগ্রেস হচ্ছে সব দিকে, এখানে একটা কিছু হওয়া দরকার। এখানকার মানুষের এই পারে যারা থাকে ওই পারে, তাদের তো একটা রেগুলার এই সমস্যা, এটা একটা পার্মানেন্ট সলিউশন দরকার। এখানে ওভারব্রিজ না হলেও কমসে কম আন্ডারপাস জাতীয় কিছু করে যদি সমস্যার সমাধান হয়। এই দুর্ভোগ মোকাবিলায় ব্রিজ নাকি আন্ডারপাস সিদ্ধান্ত নিতে সম্প্রতি লেভেল ক্রসিংগুলি দেখতে যান কাটিহার ডিভিশনের এডিআরএম এবং রেলের ইঞ্জিনিয়াররা। ছিলেন জলপাইগুড়ির বিজেপি সাংসদও। সত্যি কথা বলতে কি, আমি তো টেকনিক্যাল পার্সন না, সেই জন্য ওনাদেরকে নিয়ে এসে সরেজমিনে দেখে এবং তারপরে তাদের কনসেন্ট নিয়ে আমি ফার্দার প্রসেস। पब्लिक की काफी इनकन्वीनियंस है यहाँ पे, तो उसको कैसे क्या दूर किया जा सकता है, कौन सा टेक्नोलॉजी मेथड लगा के पब्लिक को जो असुविधा है उसका थोड़ा ध्यान दिया जा सके, इसी के लिए आए थे। রেলগেট নিয়ে সমস্যা দীর্ঘদিনের, কবে কাটবে দুর্ভোগ, অপেক্ষায় জলপাইগুড়ি। শান্তনু কর, নিউজ 18 বাংলা। আর বর্ষার আগে ফের ভয়ে কাঁপছে কাটোয়া। অজয়ের জলে প্রতি বছরই ভাসে বিস্তীর্ণ এলাকা। এবার কি হবে? অজয় বাঁধের মেরামতির দাবিতে এবার সরব হয়েছেন কাটোয়াবাসী। কাটোয়ার গাই অজয়, প্রতি বছরই অজয়ের জলে ভাসে কাটোয়ার বিস্তীর্ণ এলাকা। অভিযোগ, নানা মহলে নদীবাঁধ সংস্কারের দাবি জানিয়েও ফল মেলেনি। সামনে আবার বর্ষা, এবারও প্লাবনের আশঙ্কায় কাটোয়া। গত 10 মাস হলো রাজোয়া থেকে আমরা যতীনপুর অব্দি 4টি গ্রাম, আমাদের 9 জায়গায় বাঁধ ভেঙে একবারে প্লাবিত হয়ে গেছে। গ্রামে একতলা ডুবে গেছে, মাটি বাড়ি একটাও নাই, আর আমরা কোনো ফসল পাইনি। বহু ইনকোয়ারি হয়েছে, বহু ছবি হয়েছে, এখানে কোনো শুরু হওয়ার কোনো রাস্তা কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু বর্তমান সরকার আমাদের বহু সহায়তা দিচ্ছে বিভিন্ন দিক থেকে, কিন্তু দয়া করে আমাদের এইটার প্রতি যদি একটু নজর দেয়, তাহলে আমরা এই বাঁধটার উপরে, তাহলে আমরা উপকৃত হবো। আর যদি নজর না দেয়, তাহলে আমাদের এই 4টি গ্রাম, সর্বপ্রথম রাজুয়া 4 নম্বর ওয়ার্ড ভেসে যাবে। স্থানীয়দের দাবি, শেষবার অজয় বাঁধে মেরামতি হয় 4 বছর আগে, 2018 সালে। তারপর থেকে আর কোনো কাজ হয়নি। বন্যায় জমিতে জল ঢুকায় চাষবাসের ক্ষতি হয় প্রতি বছর। অজয় পাড়ের রাজুয়া, চুরপুর্নি, আঙারপুর ও যতীনপুর এলাকায় এবার তাই অনেকেই আতঙ্কে চাষই করেননি। 4টি গ্রামের আমাদের এই বন্যার ফলে আমাদের ধানের জমি শেষ, গ্রামের বাড়িঘর শেষ, হ্যাঁ, এই সব শেষ হয়ে গেছে। যা পরিস্থিতি, এরপরে ভয়াবহ পরিস্থিতি। আমরা নিজেরা স্পটে গেছি, ভেরিফিকেশন করেছি। আমরা ডিএমকে বারবার অনুরোধ করেছি, জেলা পরিষদকে অনুরোধ করেছি, এবং আমাদের জেলা পরিষদ এই মুহূর্তে উদ্যোগ নিয়েছে, বর্ষার আগেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। গ্রামবাসীদের দাবি, এই মুহূর্তে যদি বাঁধ সংস্কার না করা হয়, তাহলে আগামী বর্ষায় কিন্তু তাদের গ্রাম সহ মাঠ সবই ভাসাবে, না খেতে পেয়ে মরতে হবে, কাউকে ভেসে যেতে হবে জলে। রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা, পূর্ব বর্ধমান। এবার ডেঙ্গির ভ্যাকসিন ট্রায়াল কলকাতায়। লাতিন আমেরিকা এবং এশিয়ার কয়েকটি দেশে প্রথম এবং দ্বিতীয় দফার ট্রায়াল শেষ। এবার কলকাতায় শুরু হতে চলেছে তৃতীয় দফার ট্রায়াল। বর্ষার আগেই ডেঙ্গির প্রকোপ বাড়ছে উত্তরবঙ্গে, ডেঙ্গি আতঙ্ক দক্ষিণবঙ্গেও। এ নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। এরই মাঝে আসার খবর, ডেঙ্গির টিকার তৃতীয় দফার ট্রায়াল শুরু হতে চলেছে ভারতে। কলকাতাতেও হবে ট্রায়াল। কলকাতার 2টি সরকারি হাসপাতাল এবং 2টি বেসরকারি হাসপাতালে হবে ডেঙ্গি টিকার ট্রায়াল। রুবি মেডিকা, বিসি রায় হাসপাতাল, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে খুব তাড়াতাড়ি শুরু হবে ডেঙ্গির ভ্যাকসিনের ট্রায়াল। তৃতীয় দফায় দেশ জুড়ে 480 জনের উপর ট্রায়াল হবে। কলকাতায় পরীক্ষা হবে 70 জনের উপর। এই ভ্যাকসিনটির 2টি ডোজ 90 দিন অন্তর এই 2টি ডোজ দেওয়া হবে সাবকিউটিনিয়াসলি।
এবং আমি আশা করব যে এই ভ্যাকসিনটির গবেষণার জন্য হেলদি ভলেন্টিয়াররা যেন এগিয়ে আসুন এবং এগিয়ে এসে এই ভ্যাকসিনের ট্রায়ালটাকে সফল করুন। এটা কি বলবো, ভেরি রিওয়ার্ডিং সত্যি যদি হয়। রিওয়ার্ডিং ইন দি সেন্স, দেখুন আমরা হাসপাতালে কাজ করছি লাস্ট 40 বছর ধরে, প্রচুর ডেঙ্গু ডেথ দেখছি। স্পেশালি যাদের সেকেন্ড টাইম ডেঙ্গু হয় তাদের যখন ভর্তি হয় আমাদের সত্যিই আমাদের অ্যাংজাইটি হয়ে যায়, তো এরা কি বাঁচানো যাবে। আমি বলতে চাইবো যে এটা কিন্তু ভীষণ ভীষণ এনকারেজিং একটা হোপ, স্পেশালি ফর চিলড্রেন অ্যান্ড অলসো ফর অ্যাডাল্টস। প্রথম এবং দ্বিতীয় দফার ট্রায়ালে 19,900 জনের উপর ডেঙ্গির সম্ভাব্য টিকা প্রয়োগ করা হয়েছে। চিকিৎসকদের দাবি, প্রথম ও দ্বিতীয় দফার ট্রায়ালে ভালো ফল মিলেছে। ডেঙ্গির এই সম্ভাব্য টিকা আবিষ্কার করেছে জাপানের টাকেডা ফার্মাসিউটিক্যাল কোম্পানি। ডেঙ্গুর ভ্যাকসিনের এই ট্রায়াল আর অল্প দিনের মধ্যে শুরু হতে চলেছে শহর কলকাতায়। ট্রায়ালের পর সফল হয়ে এই ভ্যাকসিন হাতে এলে তা মানুষের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। ক্যামেরা শশীপাল চৌধুরীর সঙ্গে ওঙ্কার সরকার, নিউজ 18 বাংলা, কলকাতা।